আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্লুইড ইলেকট্রোলাইট ম্যানেজমেন্ট কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা পড়বো বা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রোলাইট ফিজিওলজি। তো আমরা দেখি যে আসলে ইলেকট্রোলাইটস আমাদের শরীরে কী কাজ করে। হ্যাঁ, তো সেলুলার এক্সাইটেবিলিটি অর্থাৎ আমাদের প্রতিটা সেল যেটা সেখানে অ্যাকশন পটেনশিয়াল যায় এবং সেটার মাধ্যমে সেলটা এক্সাইটমেন্ট হয়, সেখান থেকে বিভিন্ন মলিকুলার পাথওয়েতে সেল যায়। তো সেই কাজটা বেশিরভাগ যেটা হয় নার্ভ এবং মাসেলে, যে মাসেল কন্ট্রাকশন হয়, হ্যাঁ, নার্ভ ইম্পালস প্রপাগেট হয়। তাহলে এই কাজগুলোতে ইলেকট্রোলাইট কাজে লাগে। তারপরে আসি ভলিউম রেগুলেশন, অর্থাৎ শরীর থেকে পানি বের হয়ে গেলে আ শরীরকে পানি কনজার্ভ করার যে ক্যাপাসিটি, আবার পানি বেশি হয়ে গেলে সেটা বের করে দেওয়ার যে ক্যাপাসিটি, এগুলো আসলে ইলেকট্রোলাইটের মাধ্যমে হয়। অর্গানগুলো মেইন, বাট আ মেসেঞ্জার হিসেবে বা মিডিয়াম হিসেবে ইলেকট্রোলাইটস গুলো কাজ করে। এছাড়া অ্যাসিড বেস ব্যালেন্স আ এটা রক্ষা করতে ইলেকট্রোলাইটের কাজ আছে এবং আম সেলের যে এনজাইমেটিক অ্যাক্টিভিটি গুলো, এগুলো মেইনটেইন করাও আসলে ইলেকট্রোলাইটের কাজ। মানে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এই কাজগুলো করে থাকে। তো কাদের আসলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়? মোস্ট কমনলি ইন হসপিটালাইজড পেশেন্ট। হ্যাঁ? সাধারণত বাসায় যারা আছে সুস্থ মানুষ, তাদের খুব একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় না যদি না কোনো অ্যাকুট ইলনেস ডেভেলপ করে। হসপিটালাইজড পেশেন্ট, আইসিইউতে যারা থাকে তাদের, যাদের সার্জারি হয়েছে, যারা সেপসিসে আক্রান্ত, রেনাল অর কার্ডিয়াক ডিজিজ আছে, তাদেরই মূলত ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা হয়। এখন আসি যে আমাদের শরীরে যে সমস্ত মেইন ইলেকট্রোলাইটস আছে, তাদের সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন জানব। তো চিফ এক্সট্রাসেলুলার ক্যাটায়ন যেটা সোডিয়াম, প্রথমে আমরা সোডিয়াম সম্পর্কে জানি। তো সোডিয়ামের সিরামে নরমাল লেভেল হচ্ছে ১৩৫ থেকে ১৪৫ মিলিমোল পার লিটার। রেঞ্জটা আপনার নাম ভুলে গেলেও এই রেঞ্জ ভোলা যাবে না যদি আপনি পেশেন্ট ম্যানেজ করতে চান। তাহলে সোডিয়ামের রেঞ্জটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এটার মেইন ফাংশন কি? এটা হচ্ছে ইসিএফ এর অসমোলালিটি মেইনটেইন করে, হ্যাঁ? মেইন ইসিএফ এর অসমোলালিটি মেইনটেইন করে এবং প্লাজমা ভলিউম এবং বিপি মেইনটেইন করে। আমরা জানি সোডিয়ামের সাথে পানির একটা সম্পর্ক আছে। আমরা বলতাম যে তারা একে অপরের ভাই। যখন সোডিয়াম কোনো জায়গায় যায়, পানি তার সাথে যায়। এইজন্য ভলিউম মেইনটেইন এবং বিপি রেগুলেশনের সাথে সোডিয়ামের খুব সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত এবং সোডিয়ামটা নার্ভ কন্ডাকশন অ্যান্ড মাসল কন্ট্রাকশনেও কাজ করে। এখন আসি যে সোডিয়ামের রেগুলেশন বডিতে কিভাবে হয়। তো একটা হরমোন আছে অ্যালডোস্টেরন। তাহলে এই অ্যালডোস্টেরন আমাদের কিডনির ডিসিটি অর্থাৎ ডিস্টাল কালেক্টিং ডাক্ট, এটা নেফ্রন, এটা প্রক্সিমাল লুপ অফ হেনলি, ডিস্টাল এবং কালেক্টিং ডাক্ট। তাহলে এই যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল আর কালেক্টিং ডাক্ট, এই জায়গায় হচ্ছে আমাদের অ্যালডোস্টেরন কাজ করে। কি করবে? অ্যালডোস্টেরন কাজ করে সে সোডিয়ামকে রিঅ্যাবজর্ব করবে। সোডিয়াম যখন আসবে তখন এর সাথে পানিও যাবে। তাহলে এটা একটা অ্যালডোস্টেরনের কাজ। অ্যালডোস্টেরন সোডিয়াম রেগুলেশনে হেল্প করে। এরপর আসে এডিএইচ। এডিএইচটা কি? ভ্যাসোপ্রেসিন। এটাও কালেক্টিং ডাক্টসে কাজ করে। এখানে কি করবে? এ হচ্ছে পানি হচ্ছে অ্যাবজর্ব করবে। তাহলে পানি অ্যাবজর্ব করলে কি হবে? এটা কিন্তু আ সোডিয়ামের যে কনসেনট্রেশন, এটাকে ইনডাইরেক্টলি হচ্ছে কমায় দিবে, হ্যাঁ? সোডিয়ামের যে কনসেনট্রেশন ব্লাডে, পানি যদি ফ্রি ওয়াটার যদি সে অ্যাবজর্ব করে তখন কিন্তু সোডিয়ামের পরিমাণটা কমে। এটা আসলে ইনডাইরেক্ট রিলেশন, খুব একটা ডিরেক্ট না অ্যালডোস্টেরনের মতো। আরেকটা আছে ন্যাটিউরেটিক পেপটাইড, হ্যাঁ? অ্যাট্রিয়াল ন্যাটিউরেটিক পেপটাইড, হ্যাঁ? তো ন্যাটিউরিক আবার বিএনপিও আছে, ব্রেন ন্যাটিউরেটিক পেপটাইড। এরা কি করে? এরা সোডিয়াম লস ইন দ্য ইউরিন, অর্থাৎ ইউরিনে সোডিয়াম লস বাড়ায়। যখন বডিতে সোডিয়াম বেশি হয়ে যাবে তখন সেটা ইউরিনের মাধ্যমে বের করে দেবে। তাহলে এগুলো হচ্ছে সোডিয়ামের রেগুলেশন। এখন আসি ডেইলি রিকোয়ারমেন্ট। এটাও খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন যে কতটুকু সোডিয়াম পার ডে আমাদের রিকোয়ারমেন্ট। ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে 1 to 2 মিলিমোল পার কেজি পার ডে। সোডিয়ামের নরমাল লেভেল যেমন মনে রাখা দরকার, এটাও মনে রাখা খুবই দরকার। ঠিক আছে? 1 to 2 মিলিমোল পার কেজি পার ডে। আচ্ছা, এবার আসি যে পটাশিয়াম। তাহলে সোডিয়াম হচ্ছে আমাদের মেজর এক্সট্রাসেলুলার ক্যাটায়ন এবং পটাশিয়াম হচ্ছে আমাদের মেজর ইন্টারসেলুলার ক্যাটায়ন। এইটার লেভেল কত? নরমাল লেভেল 3.5 to 5 অথবা কোনো বইতে 3.5 থেকে 5.5 বলা হয় মিলিমোল পার লিটার। এটাও আমাদের মাথায় মুখস্থ রাখতে হবে। পটাশিয়ামের নরমাল রেঞ্জ। এর ফাংশন কি? ফাংশন হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, এটা মেইনটেইন করে পটাশিয়াম। অর্থাৎ একটা সেল রেস্টিং অবস্থায় একটা ইলেকট্রোনিউট্রালিটি মেইনটেইন করে, হ্যাঁ? তাহলে এইটা মেইনটেইন করে মূলত পটাশিয়াম। এবং পটাশিয়াম হচ্ছে ক্রুশিয়াল ফর মাসেল এবং কার্ডিয়াক কন্ট্রাকশন। পটাশিয়ামের লেভেল কমে গেলেও যেমন কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, বেড়ে গেলেও কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে এবং হার্ট মাসেল খুবই পটাশিয়ামের প্রতি সেনসিটিভ। এজন্য
পটাশিয়াম যদি কমে বা বাড়ে আমাদেরকে কিন্তু খুব কনসার্ন থাকতে হয়, এবং এটা অ্যাসিড বেস ব্যালেন্সেও ভূমিকা রাখে। এবার আসি রেগুলেশন, পটাশিয়ামের রেগুলেশন। আমরা বলেছি কি সোডিয়ামের রেগুলেশনের ক্ষেত্রে যেমন অ্যালডোস্টেরন কাজে লাগতো, তো পটাশিয়ামেরও এরকম অ্যালডোস্টেরন কাজে লাগে। ঠিক আছে, তাহলে আমরা কি বলছিলাম, সোডিয়াম অ্যাবজর্ব হয়। ঠিক আছে, সোডিয়াম অ্যাবজর্বে অ্যালডোস্টেরন কাজ করে। তো তেমনিভাবে পটাশিয়ামের যে এক্সক্রিশন, অর্থাৎ এটা যদি কালেক্টিং ডাক্ট হয় আর এখানে তো সেল থাকে, তো সেল থেকে পটাশিয়াম এক্সক্রিট করবে ইন দ্য ইউরিন, এই কাজটা করবে হচ্ছে অ্যালডোস্টেরন। তাহলে এখানে অ্যালডোস্টেরনের একটা ফাংশন আছে, সোডিয়াম ছিল অ্যাবজর্পশন আর পটাশিয়াম হবে এক্সক্রিশন। ঠিক আছে, এবার আসি ইনসুলিন। ইনসুলিনের কাজ কি? ইনসুলিন সবসময় পটাশিয়ামকে সেলের মধ্যে ঢুকাবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, হাইপার ক্যালেমিয়া যখন আমরা ম্যানেজমেন্ট পড়বো তখন দেখবেন যে আমরা ইনসুলিন দিই, কারণ ইসিএফ থেকে এই পটাশিয়ামকে ও সেলের মধ্যে ঢুকাই দিবে। ঠিক আছে, সেলের মধ্যে ঢুকাই দিবে কি, ইনসুলিন। তাহলে এরপরে বিটা অ্যাগনিস্ট, এটাও আমরা হাইপার ক্যালেমিয়ার ম্যানেজমেন্টে ইউজ করি, যে সালবুটামল, এটা কিন্তু পটাশিয়ামকে সেলের মধ্যে শিফট করে। তাহলে একটা গেল ইনসুলিন, আরেকটা হচ্ছে সালবুটামল। আচ্ছা, এরপরে আসি যে অ্যাসিডোসিস। আমাদের সেলে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস পাম্প আছে। হাইড্রোজেন পটাশিয়াম, এখন যখন এই যে ধরি প্লাজমা, এখানে অ্যাসিডোসিস হবে, তার মানে কি, তার মানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন সেখানে কিন্তু বেশি, তাই না? হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেশি, তাহলে বডি কি করতে চাইবে? বডি করতে চাইবে যে হাইড্রোজেন আয়নকে সেলের মধ্যে ঢুকাইতে। তাহলে ইন এক্সচেঞ্জ অফ হাইড্রোজেন আয়ন পটাশিয়াম কিন্তু প্লাজমায় চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাসিডোসিসে পটাশিয়াম শিফটস আউট অফ দ্য সেল, মানে হাইড্রোজেন ঢুকে পটাশিয়াম বের হয়ে যায়। আর অ্যালকালোসিসে ঠিক উল্টা ঘটনা ঘটে। অ্যালকালোসিস মানে বডিতে অ্যাসিড বা হাইড্রোজেন আয়ন কম, তখন সেলের মধ্যে থেকে হাইড্রোজেন আয়ন বের হবে এবং পটাশিয়াম সেলের মধ্যে ঢুকে যাবে। আচ্ছা, এবার আসি যে আমাদের ডেইলি নিড। সোডিয়ামের ক্ষেত্রে আমরা ডেইলি নিড পড়েছিলাম 1 to 2 মিলিমোল পার কেজি পার ডে, কিন্তু পটাশিয়ামের ক্ষেত্রে আমাদের ডেইলি নিড হচ্ছে তার অর্ধেক, প্রায় 0.5 to 1 মিলিমোল পার কেজি পার ডে। এটাও একদম টানা মুখস্থ থাকতে হবে সবার। আচ্ছা, পটাশিয়ামের সোর্স কি? ওরাল কারেকশন যখন আমরা করি, পটাশিয়ামের বিভিন্ন সোর্স আছে, ব্যানানা, সাইট্রাস ফ্রুট, লিফি গ্রিনস অর্থাৎ সবুজ শাকসবজি, টক ফল, লেবু জাতীয় ফল, কলা এবং কোকোনাট ওয়াটার। হ্যাঁ, কোকোনাট ওয়াটার, এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। রোগীদের বলতে হবে তো যে আপনি এখন ডাবের পানি খান, কলা খান। মাইল্ড হাইপোক্যালেমিয়া হলে আমরা ওরালি কারেকশন করি। আচ্ছা, এবার আসি যে ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়ামের কাজ কোথায়? রক্তে, বোন বোন ফর্মেশনে, ব্লাড কোয়াগুলেশনে, নার্ভ কন্ট্রাকশনে, ঠিক আছে, মাসেল কন্ট্রাকশনে, এই সমস্ত জায়গায় ক্যালসিয়াম বেশি লাগে, যে বোন ফর্মেশন, মাসেল কন্ট্রাকশন, নার্ভ কন্ডাকশন, কোয়াগুলেশন ক্যাসকেড। তো ফ্যাক্টর 2, 7, 9, 10 এই চারটা ফ্যাক্টরে কিন্তু ক্যালসিয়াম হচ্ছে লাগে। ঠিক আছে, ক্যালসিয়াম লাগে, এটা কিন্তু পোস্ট গ্রাজুয়েশনে এই কোশ্চেনটা আসে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এবার আসি যে নর্মাল টোটাল ক্যালসিয়াম কত? টোটাল ক্যালসিয়াম হচ্ছে 2.1 to 2.6। তবে টোটাল ক্যালসিয়াম মনে রেখে আমাদের খুব একটা লাভ নাই, কারণ টোটাল ক্যালসিয়ামটা যদি আমরা অ্যাডিকুয়েটলি মাপতে চাই তাহলে আমাদের সিরাম অ্যালবুমিন মাপতে হবে। তো যদি এরকম ক্লিনিক্যাল সেটিং থাকে যেখানে ইনভেস্টিগেশন করা কোনো বিষয় না, আমি যত ইচ্ছা ইনভেস্টিগেশন করতে পারবো, তখন এটা করা যাইতে পারে। কিন্তু আমাদের মতো দেশে যেখানে বুঝে শুনে ভেবেচিন্তে ইনভেস্টিগেশন দিতে হয়, সেখানে একটা পরীক্ষা করতে গেলে আরেকটা পরীক্ষা করা লাগবে, এরকম ইনভেস্টিগেশন না করাই ভালো। তো আমরা আয়নাইজড ক্যালসিয়ামটা দেখব। এটা মোর ক্লিনিক্যালি রিলেভেন্ট। হ্যাঁ, এটার লেভেল কত? 1.1 to 1.3, এটাও মাথায় মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, 1.1 to 1.3। আচ্ছা, এখন আসি যে কেন আমরা হচ্ছে টোটাল ক্যালসিয়ামটা অ্যাডিকুয়েটলি অনেক সময় আসে না। কারণ হচ্ছে যে যাদের অ্যালবুমিন লো, তাদের টোটাল ক্যালসিয়াম ফলসলি লো আসে। ঠিক আছে, তো টোটাল ক্যালসিয়াম ফলসলি লো আসলেও আয়োনাইজড ক্যালসিয়াম কিন্তু অ্যালবুমিন লো থাকলেও ঠিক থাকে, এই জন্য আমরা আয়োনাইজড ক্যালসিয়ামটা দেখি। তাহলে এখন আসি, কারো যদি অ্যালবুমিন লো থাকে, আর তার টোটাল ক্যালসিয়াম একটা অ্যামাউন্ট আসছে, তার অ্যালবুমিন লো, তাহলে আসলে তার অ্যালবুমিন কত থাকতো যদি, আসলে তার ক্যালসিয়ামটা কত থাকতো যদি তার অ্যালবুমিন নর্মাল থাকতো? এই জিনিসটা আমরা ম্যাথমেটিক্যালি বের করতে পারি, সেটাকে আমরা বলি কারেক্টেড ক্যালসিয়াম। তাহলে আমরা যদি ফর্মুলাটা দেখি যে কারেক্টেড ক্যালসিয়াম ইজ ইকুয়াল টু মেজার্ড ক্যালসিয়াম, অর্থাৎ আমরা যদি দেখি যে একটা সিরাম ক্যালসিয়াম লেভেল 2, নর্মাল কত? 2.1 থেকে 2.6, এটা তো নর্মাল। এখন ধরি যে টোটাল ক্যালসিয়াম আমি সিরাম ক্যালসিয়াম করেছি
ইনভেস্টিগেশন করে আমি পেয়েছি 2। তাহলে এই 2 মানে কি? হাইপোক্যালসেমিয়া। এখন আসলে কি তার হাইপোক্যালসেমিয়া আছে কিনা? তার অ্যালবুমিন 30 গ্রাম পার লিটার, হ্যাঁ, নরমাল থেকে 40। তাহলে আমরা কারেক্টেড ক্যালসিয়াম বের করব। কারেক্টেড ক্যালসিয়াম বের করার সূত্র হচ্ছে মেজার্ড ক্যালসিয়াম, অর্থাৎ 2 প্লাস 0.02 গুণ 40 মাইনাস আপনি সিরাম ক্যালসিয়াম যেটা পেয়েছেন, সরি অ্যালবুমিন যেটা পেয়েছেন, অ্যালবুমিন যেটা পেয়েছেন 30, সেটা 30। তাহলে এখানে থাকে 10, তাহলে 2 প্লাস 0.02 ইন্টু 10, ঠিক আছে? তাহলে আসে হচ্ছে 2.2। তাহলে আসলে কিন্তু দেখা যাচ্ছে তার কিন্তু হাইপোক্যালসেমিয়া নাই, কিন্তু আপনার রিপোর্টে দেখাচ্ছে হাইপোক্যালসেমিয়া। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যখন টোটাল ক্যালসিয়াম কোনো ইনভেস্টিগেশনে দেখবেন, সবসময় তো আর সব রুগীকে আপনি সিরাম ক্যালসিয়াম দিবেন না, অন্য অন্য ডাক্তাররাও তো দিবে। তো যারা জানে না যে অ্যালবুমিন কম থাকলে সিরাম ক্যালসিয়াম অল্টার হতে পারে, তারা তো ওই অ্যালবুমিন সাথে দিবেও না। তো যদি আপনি টোটাল ক্যালসিয়াম পান, অ্যালবুমিন দেখে সেটাকে কারেক্টেড ক্যালসিয়াম বের করবেন। আর যদি আপনার কাছে আসে বা আয়নাইজড ক্যালসিয়ামে যদি করা থাকে, তাহলে তো আপনি পেয়ে গেলেন। তাহলে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসি ক্যালসিয়াম রেগুলেশন কে কে করে। প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোন আমরা ধরেন সবসময় ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসটা বিভিন্ন পরীক্ষায় আসে, যেহেতু আমরা পড়ি। তাহলে প্যারাথাইরয়েড হরমোন কি করবে? আমাদের বোন রিজর্পশন করবে, হ্যাঁ। এটা ধরে যদি লং বোনস হয়, তাহলে বোন থেকে ক্যালসিয়াম অ্যাবজর্ব করবে, ঠিক আছে? বোন রিজর্পশন বাড়াবে। তারপরে কি করবে? কিডনি, কিডনি থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়াবে, ঠিক আছে? এবং প্যারাথাইরয়েড হরমোনের কাজ কি? সেটা হচ্ছে বোনস থেকে ক্যালসিয়াম রিলিজ করবে এবং কিডনি থেকে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করবে। তাহলে এইভাবে ক্যালসিয়াম ব্লাডে বাড়বে। আর ভিটামিন ডি, অর্থাৎ অ্যাক্টিভেটেড ভিটামিন ডি3 যেটা ক্যালসিট্রায়াল, তাহলে এই ক্যালসিট্রায়াল হচ্ছে আপনার জিআইটি, যেটা ধরি এটা জিআইটি, এই জিআইটি থেকে ক্যালসিয়াম অ্যাবজর্ব করবে, ঠিক আছে? আর ক্যালসিটোনিন কি করে? ক্যালসিটোনিন এই বোন রিজর্পশন, যেটা প্যারাথাইরয়েড হরমোনের উল্টা কাজ। প্যারাথাইরয়েড হরমোন বোনস থেকে ক্যালসিয়াম রিলিজ করছিল, আর ক্যালসিটোনিন হচ্ছে এই বোন রিজর্পশনটা কমাবে, অর্থাৎ কমানোর মাধ্যমে সিরাম ক্যালসিয়াম কমাবে। তাহলে এভাবে হচ্ছে ক্যালসিয়াম রেগুলেট হয়। নর্মাল কত? নিড হচ্ছে 1 থেকে 1.5 গ্রাম। এটা আমাদের খুব একটা জানার মনে রাখার দরকার নেই, জানার জন্য জানা ভালো, মনে রাখতে পারলে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে যে আয়োনাইজড ক্যালসিয়াম ইজ ডিক্রিজড, আয়োনাইজড ক্যালসিয়াম ইজ ডিক্রিজড ইন অ্যালকালোসিস দ্যাট কজেস টিটানি। অর্থাৎ যখন কারো অ্যালকালোসিস হয়, হ্যাঁ, অ্যালকালোসিস যখন কারো হয়, তখন আয়োনাইজড ক্যালসিয়ামটা কমে যায়। হুম, আয়োনাইজড ক্যালসিয়ামটা কমে গেলে তখন আমাদের হাইপোক্যালসেমিক টিটানি ডেভেলপ করে। এটা একটা ইনফরমেশন মাথায় রাখতে পারেন। এবার আসি ম্যাগনেসিয়াম। অনেক সময় আমরা ম্যাগনেসিয়ামকে গুরুত্ব দিই না, হ্যাঁ? কারণ ওইভাবে ম্যাগনেসিয়াম আমাদের দেশে চেক করাও হয় না। কিন্তু অনেক সময় দেখা যায় রিফ্র্যাক্টরি, যে আপনি পটাশিয়াম তাকে অ্যাডিকুয়েটলি দিচ্ছেন পেশেন্টকে, হাইপোক্যালেমিয়া আছে বা হাইপোক্যালসেমিয়া আছে, তো পটাশিয়াম বা ক্যালসিয়াম দিচ্ছেন কিন্তু কারেক্ট হচ্ছে না। এরকম যদি কন্ডিশন হয়, তো বলা আছে যে ম্যাগনেসিয়ামটা আগে কারেক্ট করতে। কারণ ম্যাগনেসিয়ামের অভাব থাকলে তো ওই ক্যালসিয়াম বা পটাশিয়াম এগুলো বডিতে কারেক্টেড হবে না। তো ম্যাগনেসিয়ামের নরমাল রেঞ্জ 0.7 টু 1.1। ফাংশন কি? এটা 300টা আমাদের বডিতে মোর দ্যান 300 এনজাইমেটিক রিয়াকশনে কোফ্যাক্টর হিসেবে কাজ করে ম্যাগনেসিয়াম। এবং এটিপি যে রিয়াকশনগুলো যার মাধ্যমে এটিপি তৈরি হয়, সেগুলোকে স্টেবিলাইজ করে, পটাশিয়ামকে মডুলেট করে এবং ক্যালসিয়াম এন্ট্রি ইনটু দ্য সেল এটা এনশিওর করে। তাহলে ক্যালসিয়ামকে সেলের মধ্যে ঢোকানো এনশিওর করে এবং পটাশিয়ামকেও সেলের মধ্যে ঢোকানো এনশিওর করে এবং অ্যারিথমিয়া প্রিভেন্ট করে, হ্যাঁ, অ্যারিথমিয়া প্রিভেন্ট করে। ম্যাগনেসিয়াম অ্যারিথমিয়া প্রিভেন্ট করে। আচ্ছা, রেগুলেশন কি? স্মল ইন্টেস্টাইন দিয়ে অ্যাবজর্ব হয়, স্মল ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয় এবং এক্সক্রিটেড বাই দ্য কিডনি। আমি যে কথাটা বলেছিলাম শুরু করার আগে, যে রিফ্র্যাক্টরি হাইপোক্যালেমিয়া এবং হাইপোক্যালসেমিয়া, অর্থাৎ আপনি হাইপোক্যালেমিয়া হয়েছে, ট্রিটমেন্ট দিচ্ছেন, পটাশিয়াম দিচ্ছেন, কিন্তু বারবার রিপোর্টে হাইপোক্যালেমিয়া আসতেছে ডে আফটার ডে, বা ক্যালসিয়াম দিচ্ছেন কিন্তু কারেক্ট হচ্ছে না। তাহলে এরকম রিফ্র্যাক্টরি হাইপোক্যালেমিয়া এন্ড হাইপোক্যালসেমিয়ার কারণ হতে পারে হাইপোম্যাগনেসেমিয়া। তো অলওয়েজ চেক ম্যাগনেসিয়াম ইন দিস কেস অ্যান্ড ট্রিট অ্যাকর্ডিংলি। কাদের মূলত ম্যাগনেসিয়াম চেক করতে হয়? অ্যালকোহলিক্স, যারা অ্যালকোহল খায়, যারা ডায়াবেটিক ইউজ করে, এবং আইসিইউ পেশেন্ট এবং ক্রিটিক্যালি ইল পেশেন্ট, পোস্ট অপারেটিভ পেশেন্ট। তো এদের পোস্ট অপারেটিভ পেশেন্ট যারা ক্রিটিক্যালি ইল, তাদের চেক করতে হয়। এবার আসি ফসফেট। ফসফেটের নর্মাল রেঞ্জ হচ্ছে 0.8 টু 1.5। কি ফাংশন কি? এটা পার্ট অফ এটিপি। ফসফেট ইজ এ পার্ট অফ
ATP, DNA and RNA essential for RBC function and role in acid base buffering, intracellular phosphate buffer, হ্যাঁ, এবং বোনসের কম্পোনেন্ট। রেগুলেশন কি? প্যারাথাইরয়েড আমরা বলেছিলাম কি ক্যালসিয়াম বাড়াবে, প্যারাথাইরয়েড PTH ক্যালসিয়ামকে বাড়াবে বাট কমাবে হচ্ছে ফসফেটকে, ঠিক আছে। প্যারাথাইরয়েড ক্যালসিয়ামকে বাড়ায়, ফসফেটকে কমায়। ভিটামিন ডি ক্যালসিয়ামও বাড়ায়, ফসফেটও বাড়ায়, আর এটার প্রাইমারি রেগুলেটর হচ্ছে কিডনি। এবার আসি হাইপোফসফেটেমিয়া। কারো যদি ফসফেট লেভেল কম থাকে তার কি সমস্যা হবে? তার হবে উইকনেস, রেসপিরেটরি ফেইলার, হেমোলাইসিস। এটা মূলত রিফিডিং সিনড্রোম। হ্যাঁ, রিফিডিং সিনড্রোম হচ্ছে যে কেউ অনেকদিন ধরে স্টারভেশনে আছে, হঠাৎ করে যদি তাকে অনেক কার্বোহাইড্রেট জাতীয় খাবার দেওয়া হয়, তখন অনেকদিন না খেয়ে থাকার কারণে হঠাৎ করে এই কার্বোহাইড্রেট লোড যাওয়ার কারণে তার এই হাইপোফসফেটেমিয়া ডেভেলপ করে, যেটাকে আমরা বলি রিফিডিং সিনড্রোম। ডিকে থেকে রিকভারির সময় এবং টিপিএন উইদাউট ফসফেট, হ্যাঁ, যদি টোটাল প্যারেন্টাল নিউট্রিশনগুলো ফসফেট কন্টেইনিং না থাকে তখন তাদেরও হাইপোফসফেটেমিয়া ডেভেলপ করতে পারে। এবার আসি ক্লোরাইড, দ্য ব্যালেন্সার। অনেক সময় আমরা এটাকে ইগনোর করি। প্রথম ক্লাসে আমরা বলছিলাম ক্লোরাইড এটা খুব একটা কাজে লাগে না, তো খুব একটা লাগে না কিন্তু অনেক সময় লাগে। হ্যাঁ, এটা নর্মাল লেভেল হচ্ছে 95 থেকে 105, 95 থেকে 105 মিলিমোল পার লিটার। কাজ কি? এটা হচ্ছে মেজর অ্যানায়ন ইন এসিএফ, মেইনটেন্স ইলেকট্রোনিউট্রালিটি। তাহলে এই কনসেপ্টটা হচ্ছে, আচ্ছা পরে বলতেছি, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে আছে জানার মতো। এবং পার্টিসিপেটস ইন অ্যাসিড বেস ব্যালেন্স, হ্যাঁ, ক্লোরাইড বাইকার্বনেট শিফট বা ক্লোরাইড শিফট সম্পর্কে আপনারা পড়েছেন অ্যাসিড বেস ব্যালেন্সে। তো সেই অ্যাসিড বেস ব্যালেন্সে ক্লোরাইড শিফটে ক্লোরাইড লাগে এবং এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা কম্পোনেন্ট ইন দ্য স্টমাক। আচ্ছা, এবার আসি যে রেগুলেশন হয় রেনাল হ্যান্ডলিং লিঙ্কড উইথ সোডিয়াম, সোডিয়াম রেগুলেশনের সাথে রিলেটেড, এবং ক্লোরাইডটা বডির ভলিউম স্ট্যাটাস এবং অ্যাসিড বেস স্ট্যাটাসের সাথে চেঞ্জ হয়। এবার আসি হাইপার ক্লোরেমিয়া। হ্যাঁ, হাইপার ক্লোরেমিয়া, এই যে দুইটা কথা আছে যে মেজর অ্যানায়ন ইন ইসিএফ এবং মেইনটেন্স ইলেকট্রোনিউট্রালিটি। দেখেন যে ইসিএফ এর মেইন ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম এবং মেইন অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড, ঠিক আছে। তাহলে এদের মধ্যে একটা ব্যালেন্স থাকে, অলওয়েজ এদের মধ্যে একটা ব্যালেন্স থাকে। যদি কোনো কারণে আপনি ক্লোরাইড কন্টেন্টকে বাড়ান, ক্লোরাইড কন্টেন্টকে যদি বাড়ান, তাহলে এর আমাদের সিরামে হচ্ছে বাইকার্বনেট আয়ন থাকে। ক্লোরাইড কন্টেন্ট যদি বাড়ান তাহলে বাইকার্বনেট কি হবে? অটোমেটিক্যালি কমে যাবে। হ্যাঁ, টু মেনটেন দ্য ইকুইলিব্রিয়াম। তাহলে অ্যানায়ন যতটুকু থাকবে ক্যাটায়ন থাকবে। তাহলে অ্যানায়নের সাথে ক্যাটায়নের একটা হারমোনি থাকে এবং আপনার অ্যানায়নটা আপনি চেঞ্জ করছেন না। ক্যাটায়নের ক্লোরাইড যদি আপনি বাড়ান তাহলে এদিক থেকে বাইকার্বনেট কমে আসবে। আবার যদি ক্লোরাইড যদি কমান তাহলে এদিক থেকে বাইকার্বনেট বেড়ে যাবে। এটাই হচ্ছে এদের মধ্যে কেমিস্ট্রি। এখন তাহলে দেখেন যে ক্লোরাইড কন্টেন্ট যদি আপনি বাড়ান তাহলে বাইকার্বনেট কমে যাচ্ছে, মানে কি বডি কিন্তু অ্যাসিডোটিক হয়ে যাবে, ঠিক আছে। আবার ক্লোরাইড কন্টেন্ট যদি কমান তাহলে বাইকার্বনেট বেড়ে যাচ্ছে, বডি কিন্তু অ্যালকালোটিক হয়ে যাবে। তাহলে এইটাই আমার এই জায়গাটায় বলা হয়েছে যে হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। হ্যাঁ, কোনো পেশেন্টকে যদি অধিক পরিমাণে নর্মাল স্যালাইন দিয়ে রিসাসিটেট করা হয়, তখন নর্মাল স্যালাইনে সাধারণত 157 মিলিমোল করে ক্লোরাইড থাকে, যেটা বডির ক্লোরাইড থেকে অনেক বেশি, 195 থেকে 105 না নর্মাল। তাহলে এদের হয় কি ক্লোরাইডের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় বডিতে, তখন হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস হয়, কারণ ক্লোরাইড বেড়ে গেছে, বাইকার্বনেট কমে যাবে, ঠিক আছে। হাইপোক্লোরেমিয়া কোথায় দেখা যায়? ভমিটিং, ডায়াবেটিক্স ইউজ এবং সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট রেডিয়াস সেক্রেশন। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস এখানে শেষ। তো এই ক্লাস সম্পর্কেও যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে, ব্যাচের গ্রুপে জানাবেন। আমরা যথাসাধ্য ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আজকে এখানেই শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।